গুড মর্নিং, রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা কেমিস্ট্রির খুব সুন্দর ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে গল্প করব, যেটা যেমনি সোজা পরীক্ষায় আসার সম্ভাবনা ততটাই বেশি। খুব সুন্দর একটা টপিকস। যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেই টপিকসটার নাম হলো বন্ধন ভ্রামক এবং বন্ধন ধ্রুবীয়তা ও ডাইপোল মোমেন্ট। খুব ইন্টারেস্টিং, খুবই সহজ একটা টপিকস, কিন্তু পরীক্ষায় থাকেই। সব ধরনের পরীক্ষাতে এই জায়গাটা থেকে কোশ্চেন থাকে এবং এই চ্যাপ্টারটার এই টপিকসটার আলোচনার শেষে আমরা বেশ কিছু কেমিস্ট্রির কোশ্চেনের উত্তর দিতে পারবো। ঠিক আছে, যেমন দুটো একই আণবিক সংকেতযুক্ত যৌগের স্ফুটনাঙ্কে তারতম্য হয় কেন, একটা যৌগের গঠন সরল রৈখিক না কৌণিক কী করে আমরা বলতে পারবো, কি করে আমরা সিস ট্রান্স এই যে জ্যামিতিক আইসোমারগুলো আছে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো। এই ধরনের বিভিন্ন টাইপের কোশ্চেনগুলোর উত্তর আমরা খুব সহজে আজকের এই যে বন্ধন ধ্রুবীয়তা ও ডাইপোল মোমেন্ট টপিকসটার উত্তর আমরা যদি এই টপিকসটা আলোচনা করি তাহলে কোশ্চেনগুলো অনেক সহজ হবে। ঠিক আছে, খুব ভালো করে তাহলে ক্লাসটা ফলো করো এবং এই জায়গার কোশ্চেনগুলো যাতে আমরা খুব সহজে উত্তর করতে পারি সেই কথাটা মাথায় রাখবে। প্রথমে আমরা শুরু করব, সমযোজী বন্ধন বলতে আমরা কি বুঝি। যখন দুটো পরমাণু সমযোজী বন্ধন আমরা পড়েছি এই চ্যাপ্টারের প্রথম দিকে। সমযোজী বন্ধন দুটো পরমাণু একই হতে পারে, ভিন্ন হতে পারে, দুটো ইলেকট্রন দিয়ে যখন বন্ধন গঠন করে তখন সেই বন্ধন ইলেকট্রনগুলো দুটো পরমাণু সমানভাবে ব্যবহার করে, একে সমযোজী বন্ধন বলে। এই সমযোজী বন্ধন দু রকম হতে পারে, অধ্রুবীয়, ধ্রুবীয়। কিসের ভিত্তিতে বলো তো? সহজ জিনিস, যেমন মনে করো একই পরমাণু দিয়ে একটা সমযোজী বন্ধন যদি তৈরি হয় তাহলে ইলেকট্রন জোড় মাঝ বরাবর থাকবে এবং দুজনেই সমানভাবে ব্যবহার করবে। এই ধরনের বন্ধনের কোনো ধ্রুবীয়তা সৃষ্টি হবে না, কোনো একটা নির্দিষ্ট পরমাণুর দিকে ইলেকট্রন স্থানান্তরণ হবে না। কিন্তু আমরা যদি দেখি হাইড্রোজেন আর ক্লোরিন এই ধরনের ভিন্ন পরমাণু দিয়ে যখন একটা বন্ধন তৈরি হয় তখন কী হবে বলো তো? যখন দুটো ভিন্ন পরমাণু দিয়ে একটা সমযোজী বন্ধন তৈরি হবে তখন ইলেকট্রন জোড় কোন পরমাণুর দিকে ঘেঁষে থাকবে না মাঝ বরাবর থাকবে। যেমন হাইড্রোজেন মিলে যে বন্ধনটা তৈরি করেছে এখানে ইলেকট্রন জোড় মাঝ বরাবর থাকবে, কারণ দুজনেরই তড়িৎ ঋণাত্মকতা সমান। কিন্তু আমরা জানি পর্যায় সারণীতে আমরা দেখেছি হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ঠিক কিনা বলো? তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে ক্লোরিনের দিকে ইলেকট্রনগুলো ঘেঁষে আসবে, ফলে আধানের সরণ কিন্তু ক্লোরিনের দিকে সরে যাওয়ার ফলে এটা স্লাইড নেগেটিভ হবে আর হাইড্রোজেনের জায়গাটা স্লাইড পজিটিভ, ফলে এই অণুটা ধ্রুবীয় হবে। ফলে সমযোজী বন্ধন দু রকম হতে পারে, অধ্রুবীয় বা বিশুদ্ধ সমযোজী বন্ধন এবং ধ্রুবীয় সমযোজী বন্ধন। বোঝা গেছে না? এই জায়গাটা থেকে আমাদের আলোচনা শুরু। তাহলে আমরা কি দেখলাম যে সমযোজী বন্ধন যখন একই মৌলে পরমাণু দিয়ে তৈরি হয় তখন ইলেকট্রন জোড় দুজনে সমানভাবে ব্যবহার করে এবং ইলেকট্রনের সরণ কোনো একটা পরমাণুর দিকে হয় না। কিন্তু যখন ভিন্ন পরমাণু দিয়ে আলাদা আলাদা পরমাণু দিয়ে কোনো সমযোজী বন্ধন তৈরি হয় তখন যে পরমাণুটা তড়িৎ ঋণাত্মকতা বেশি ইলেকট্রনের সরণ সেই পরমাণুর দিকে হওয়ার ফলে সেই জায়গায় একটা নেগেটিভ সেন্টারের সৃষ্টি হয় আর অন্য পরমাণুটার জায়গায় পজিটিভ সেন্টারের সৃষ্টি হয়। এর ফলে বন্ধনটা ধ্রুবীয় হয়। এই ধ্রুবীয় বন্ধনের যে ধ্রুবীয়তা সেটা কিন্তু কি করবে? তড়িৎ ধ্রুবীয়তা তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করবে। মনে থাকবে? তাহলে কোন একটা বন্ধনের ধ্রুবীয়তা তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করে। কীরকম নির্ভর করে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বাড়বে, পার্থক্য বৃদ্ধির সঙ্গে ধ্রুবীয়তা বৃদ্ধি পায়।
বোঝা গেছে। পরমাণু দুটো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, আবার বলছি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের সঙ্গে তড়িৎ ঋণাত্মক পার্থক্য বৃদ্ধির সঙ্গে ধ্রুবীয়তা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর কি হবে, মোটামুটি দেখা গেছে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.7 হয় তাহলে বন্ধন প্রায় 50% ধ্রুবীয় হয়। বোঝা গেল নিশ্চয়ই। তাহলে আবার বলছি, আজকে আমরা বন্ধন ধ্রুবীয়তা ও ডাইপোল মোমেন্ট, ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ভীষণ সহজ, ভালো করে শুধু বুঝে নাও, খুব সহজে সব প্রশ্নের উত্তর এই টপিকটা থেকে দিতে পারবে। সেখানে আমরা জানি যে সমযোজী বন্ধন দুটো পরমাণু ইলেকট্রন, দুটো পরমাণু আমরা যে কোনো এ টাইপ হতে পারে বা বি টাইপ হতে পারে। এ টাইপ দুটো পরমাণু দিয়ে সমযোজী বন্ধন তৈরি হতে পারে, অথবা বি এ পরমাণু দিয়ে সমযোজী বন্ধন তৈরি হতে পারে। এই ধরনের সমযোজী বন্ধন যখন একই পরমাণু দিয়ে তৈরি হয় তখন ইলেকট্রনের সরণ কোনো এক পরমাণুর দিকে হয় না বলে ধ্রুবীয়তা সৃষ্টি হয় না। কিন্তু ভিন্ন পরমাণু দিয়ে যদি কোনো বন্ধন তৈরি হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য ইলেকট্রনের সরণ কোনো একটা পরমাণু যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে সরণ ঘটায়, ফলে দুটো মেরু সৃষ্টি হয়, একটা পজিটিভ মেরু, নেগেটিভ মেরু, ফলে বন্ধনটা তখন ধ্রুবীয় হয়। আর এই ধরনের ধ্রুবীয় বন্ধনের ধ্রুবীয়তা সেটা কিন্তু নির্ভর করে পরমাণু দুটো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বৃদ্ধির সাথে সাথে ধ্রুবীয়তার মান বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7-এর কাছাকাছি হলে ধ্রুবীয়তা প্রায় 50% হয়। আমরা এবার এই ধ্রুবীয়তা পরিমাপ করব। এবং ধ্রুবীয়তা পরিমাপ করা হয় যে রাশিটা দিয়ে, তাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। একে মিউ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবং এটা কি দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, এটা হলো ধ্রুবীয়তা পরিমাপক রাশি। মনে থাকবে, ধ্রুবীয়তা পরিমাপক তাহলে ধ্রুবীয়তা পরিমাপক একটা বন্ধন তো আমি বুঝলাম ধ্রুবীয়, কতটা ধ্রুবীয় সেটা পরিমাপ করা হয় এই রাশিটা দিয়ে, যাকে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট বলে। এবং ডাইপোল মোমেন্টের সংজ্ঞা হলো মিউ সমান ই ইন্টু ডি, যেখানে মিউ কি, মিউ হলো পজিটিভ বা নেগেটিভ কেন্দ্রের চার্জ, ডিটা কি পজিটিভ ও নেগেটিভ কেন্দ্রের মধ্যে দূরত্ব। তাহলে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট সমান যে পজিটিভ এবং নেগেটিভ, আমরা যদি দেখি কি মনে করো এ এবং বি, এ স্লাইড পজিটিভ, বি স্লাইড নেগেটিভ, তাহলে দ্বিমেরু ভ্রামক হলো এরা সম্পূর্ণভাবে বিয়োজিত হলে যে চার্জ তৈরি করবে, সেই চার্জের পজিটিভ আর নেগেটিভ যে চার্জ, সেই চার্জের মান কিন্তু এদের মধ্যে যে দূরত্ব, পজিটিভ এবং নেগেটিভ যে কেন্দ্র দুটো, এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব হলো ডি। এই দুটো রাশির গুণফলকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। বোঝা গেছে? আবার বলছি, তাহলে দ্বিমেরু ভ্রামক বলতে আমরা কি বুঝবো? যখন একটা ধ্রুবীয় বন্ধন তৈরি হবে, সেই ধ্রুবীয় বন্ধনের দুটো সেন্টার থাকবে, একটা পজিটিভ কেন্দ্র, নেগেটিভ কেন্দ্র। এই পজিটিভ আর নেগেটিভ কেন্দ্রের চার্জ আর পজিটিভ আর নেগেটিভ কেন্দ্রের মধ্যে যে দূরত্ব ডি, এই দুটো রাশির গুণফলকে বলা হয় দ্বিমেরু ভ্রামক। বোঝা গেছে না? এবার দ্বিমেরু ভ্রামকের আমরা একক দেখব। দ্বিমেরু ভ্রামক মিউ এর একক, ঠিক আছে? দ্বিমেরু ভ্রামক মিউ এর একক সিজিএস পদ্ধতিতে এর একক হলো ডিবাই। মনে থাকবে, দ্বিমেরু ভ্রামকে সিজিএস পদ্ধতিতে একক হলো ডিবাই। আর আমরা চার্জের একক তো জানি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলে একটা ইএসইউ ইউনিট আছে, মনে রাখবে 1 ডিবাই
1 d সমান 10⁻18 ESU সেন্টিমিটার। আর SI একক হলো কুলম মিটার। তাহলে দ্বিমেরু ভ্রামকের CGS একক হলো ডিবাই, 1 ডিবাই ইকুয়াল 10⁻18 ESU সেন্টিমিটার। আর SI একক হলো কুলম মিটার। আর 1 কুলম মিটার সমান 2.9962 ইন্টু 10⁻29 ডিবাই। এই হলো একক, মনে থাকবে নিশ্চয়ই। তাহলে কোনো একটা বন্ধনের ধ্রুবীয়তা মাপার জন্য আমরা যে রাশিটা ব্যবহার করি তাকে বলা হয় দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট হলো ধ্রুবীয়তা পরিমাপক রাশি। আর এই রাশিটাকে আমরা যে একক দিয়ে প্রকাশ করি সেই এককগুলো CGS পদ্ধতিতে হলো ডিবাই, আর SI পদ্ধতিতে হলো কুলম মিটার। আর 1 কুলম মিটার সমান 2.9962 ইন্টু 10⁻29 ডিবাই। দ্বিমেরু ভ্রামকের বৈশিষ্ট্য। দ্বিমেরু ভ্রামকের কি বৈশিষ্ট্য হওয়া দরকার, দেখো তো কি বৈশিষ্ট্য হওয়া উচিত। 1 নাম্বার মনে রাখবে, দ্বিমেরু ভ্রামক ধ্রুবীয় অণুর দ্বিমেরু ভ্রামক শূন্য হয় না। আর অধ্রুবীয় অণুর তাহলে কি হবে, অধ্রুবীয় অণুর দ্বিমেরু ভ্রামক শূন্য হয়, মনে থাকবে। তাহলে দ্বিমেরু ভ্রামক যদি সেটা অণুটা ধ্রুবীয় হয় তাহলে নট ইকুয়াল 0 হবে, আর অধ্রুবীয় হলে ইকুয়াল 0 হবে। দ্বিমেরু ভ্রামকের মান বৃদ্ধির সঙ্গে ধ্রুবীয়তা বৃদ্ধি পাবে, মনে থাকবে। তাহলে দ্বিমেরু ভ্রামকের বৈশিষ্ট্য কী বলো তো, যদি অণুটা ধ্রুবীয় হয় তাহলে একটা দ্বিমেরু ভ্রামকের মান পাওয়া যাবে, আর যদি অণুটা অধ্রুবীয় হয় তাহলে অণুটার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান পাওয়া যাবে না। কোনো একটা অণু দ্বিমেরু ভ্রামকের মান বৃদ্ধির সাথে সাথে তার ধ্রুবীয়তা বাড়বে। সেই সঙ্গে মনে রাখবে যে দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি, মনে থাকবে। ফলে এটা ভেক্টর রাশি হওয়া কী হবে বলো তো, এর মান দিক দুটোই থাকবে। আর দ্বিমেরু ভ্রামকের কি হলো, মনে করো A থেকে B ইলেকট্রোনেগেটিভ এর তুলনায়। তাহলে এই যে দ্বিমেরু ভ্রামকটা A থেকে B অভিমুখে কাজ করবে সেটাকে পজিটিভ মেরু থেকে নেগেটিভ মেরুর দিকে এরকম তীর চিহ্ন দিয়ে দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা বোঝানো হয়। বোঝা গেছে? আবার বলছি, তাহলে দ্বিমেরু ভ্রামকের বৈশিষ্ট্য, ধ্রুবীয় অণুর ক্ষেত্রে ধ্রুবীয় অণু যদি হয় তাহলে 0 হবে না, অধ্রুবীয় অণু হলে 0 হবে। ধ্রুবীয়তা বৃদ্ধির সঙ্গে দ্বিমেরু ভ্রামকের মান বৃদ্ধি পায়। দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি এবং দ্বিমেরু ভ্রামকের অভিমুখ পজিটিভ মেরু থেকে নেগেটিভ মেরুর অভিমুখে এরকম তীর চিহ্নর সাহায্যে দেখানো হয়। এবং মনে রাখবে, দুটো ভিন্ন পরমাণু দিয়ে যদি কোনো বন্ধন তৈরি হয় তাহলে সেই বন্ধনের দ্বিমেরু ভ্রামক থাকবেই। বুঝা গেছে? আমরা আবার দেখব বহু পরমাণু, যদি 2-এর বেশি পরমাণু দিয়ে কোনো অণু তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। যেমন মনে করো BF3, আবার মনে করো জল। এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অণুগুলো ধ্রুবীয় হতেও পারে, নাও হতে পারে, মনে থাকবে কথাটা। ফলে 2-এর বেশি পরমাণু, বহু পরমাণু অণুর ক্ষেত্রে সামগ্রিকভাবে কী হবে বলো তো, বহু পরমাণু অণুর ক্ষেত্রে অণুটা ধ্রুবীয় হতেও পারে, নাও হতে পারে, তাই তো। আর কি মনে রাখবে, বন্ধন ভ্রামকগুলো যে আছে, ধ্রুবীয় যে বন্ধনগুলো আছে অণুটার মধ্যে, ধ্রুবীয় বন্ধনগুলির লব্ধি হলো দ্বিমেরু ভ্রামক।
এবং এই লব্ধির মান সামগ্রিক মান শূন্য, ফলে অণুটা কী হতে পারে, সামগ্রিকভাবে অণুটা ধ্রুবীয় হতেও পারে, নাও হতে পারে। ফলে বলো তো যে দুটো অণু দেখতে পাচ্ছ, এদের মধ্যে কোনটা ধ্রুবীয় হবে কোনটা ধ্রুবীয় হবে না, বা দুটোই ধ্রুবীয় কিনা আমরা যদি দেখি তাহলে দেখব বরণের তুলনায় ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে এই অভিমুখে বন্ধন ভ্রামকটা কাজ করবে, এই অভিমুখে আরেকটা ভ্রামক কাজ করবে, এবং এই দুটোর লব্ধিমান এই অভিমুখে ক্রিয়া করবে, যেটা উপরে অন্য একটা BF3 বন্ধন দ্বারা প্রশমিত হবে। ফলে এর কোনো লব্ধিমান পাওয়া যাবে না বলে অণুটা অধ্রুবীয় হবে। অন্যদিকে জলের ক্ষেত্রে দেখি জলের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে জলের অভিমুখে এই ভ্রামক কাজ করবে এবং এই অভিমুখে আর একটা বন্ধন ভ্রামক কাজ করবে, এবং এদের লব্ধিমানটা উপরের দিকে, যেটা অন্য কোনো দিকে প্রশমিত হবে না। ফলে এক্ষেত্রে কি মিউ এর মান 0 হবে না বলে অণুটা কি হবে, ধ্রুবীয় হবে। সুতরাং বহু পরমাণু, দুই বা দুইয়ের বেশি পরমাণু দিয়ে যদি কোনো অণু তৈরি হয় তাহলে আমরা কি বলতে পারি বলো তো, সেই অণুটা সামগ্রিকভাবে ধ্রুবীয় হতেও পারে, নাও হতে পারে। সেটা নির্ভর করবে যে বন্ধনগুলো আছে ধ্রুবীয় বন্ধনগুলো, সেই ধ্রুবীয় বন্ধনগুলোর লব্ধিমানের উপর। দ্বিমেরু ভ্রামকের প্রয়োগ। আমরা বেশ কিছু ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের সাহায্যে আমরা কী করতে পারি, যেমন 1 নাম্বার অণু ধ্রুবীয়তা ধারণা করা যায়। অণুর ধ্রুবীয়তার ধারণা, ধ্রুবীয়তার ধারণা কীরকম বলো তো, মনে করো দুটো অণু আছে অ্যামোনিয়া, যার দ্বিমেরু ভ্রামক প্রায় 1.46 ডিবাই, ঠিক আছে। আর একটা অণু H2O, যার দ্বিমেরু ভ্রামকের মান প্রায় 1.85 ডিবাই। এবার কি ধারণা হবে বলো তো, এই দুটো অণু সম্পর্কে তোমার কি ধারণা হবে? আমার কথা বোঝা গেছে। আবার বলছি, অ্যামোনিয়া দ্বিমেরু ভ্রামকের মান 1.46 ডিবাই, আর জল যার দ্বিমেরু ভ্রামকের মান 1.85। তো অণু দুটোর ধ্রুবীয়তা সম্পর্কে তোমার কীরকম ধারণা হবে, কি ধারণা হবে? দ্বিমেরু ভ্রামকের মান থেকে আমরা বলতে পারবো যে জলের অণু বেশি ধ্রুবীয়, নয় কি? জলের অণুর ধ্রুবীয়তা বেশি, বা এটা অধিক ধ্রুবীয় আর এটা কম ধ্রুবীয়। ফলে এইভাবে বিভিন্ন অণুর ধ্রুবীয়তা দ্বিমেরু ভ্রামকের মান থেকে আমরা কি করতে পারি, অণুর ধ্রুবীয়তা সম্পর্কে ধারণা করতে পারি। এবং এই ধ্রুবীয়তার মানের উপর ভিত্তি করে কিন্তু কি হয়, বিভিন্ন ধর্ম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস বৃদ্ধি হয়, জলের দ্রাব্যতা হ্রাস বৃদ্ধি, বহু ভৌত ধর্মের তারতম্য ঘটে। ফলে দ্বিমেরু ভ্রামকে 1 নম্বর প্রয়োগ হলো যে দ্বিমেরু ভ্রামকের মান থেকে অণু ধ্রুবীয়তার আমরা তুলনা করতে পারি, সেই সঙ্গে অন্যান্য ধর্মেও ব্যাখ্যা দিতে পারি। আমরা 2 নম্বর প্রয়োগ দেখব দ্বিমেরু ভ্রামকের, সেটা হলো বন্ধনের আয়নীয় চরিত্র আমরা নির্ণয় করতে পারি। বন্ধনের আয়নীয় চরিত্র 2 নম্বর প্রয়োগ। বন্ধনের আয়নীয় চরিত্র নির্ণয় করা যায় বা আয়নীয় মাত্রা নির্ণয় করা যায়। আয়নীয় মাত্রা নির্ণয় কিভাবে নির্ণয় করা যাবে বলো তো? একটা বন্ধন ধ্রুবীয় বুঝলাম, কত পার্সেন্ট ধ্রুবীয়, 50%, 40%, সেটা আমরা নির্ণয় করতে পারি। যেমন আমরা মনে করো HF, এই বন্ধনটা ধ্রুবীয়তা পরিমাপ করব। আর ধ্রুবীয়তা মাপার জন্য যে আয়নীয় মাত্রা মাপার যে ফর্মুলা আছে, সেটা হলো আয়নীয় মাত্রা। আয়নীয় মাত্রা মনে থাকবে সমান তার যে দ্বিমেরু ভ্রামক আছে, সেই দ্বিমেরু ভ্রামকের এক্সপেরিমেন্টাল ডাটা বা এক্সপেরিমেন্টাল মান বাই থিওরিটিক্যাল মান। এবার আমরা সেই মানগুলো বের করব। বোঝা গেছে? HF একযোজী পরমাণু, সেক্ষেত্রে সম্পূর্ণরূপে বিয়োজিত যদি হয় তাহলে এর মান কত হবে? 4.8 10⁻⁻10 ESU সেন্টিমিটার। আর এই যে এই বন্ধন, এদের মধ্যে বন্ধন দৈর্ঘ্যের মান প্রায় 0.92 × 10⁻⁻8 সেন্টিমিটার। ফলে মিউ থিওরিটিক্যাল মানটা কত হবে? E × D। এর মান কত? 4.8 × 10⁻10, আর D এর মান কত? 0.92 × 10⁻8। এই মানগুলো যদি ক্যালকুলেটরে চাপি তাহলে এই মানগুলো প্রায় 4.416 × 10⁻18 ESU
সেন্টিমিটার আসবে। ঠিক আছে, ইএসইউ সেন্টিমিটার। তাহলে ইএসইউ সেন্টিমিটার, আর আমরা জানি 1.416 10⁻18 ইএসইউ সেন্টিমিটার সমান 1 ফলে থিওরিটিক্যাল মানটা আমরা পেলাম এই অণুটার ক্ষেত্রে 4.416। ঠিক আছে, কোনো অসুবিধা, কোনো জায়গায় বুঝতে না পারা? আবার বলছি, তাহলে আয়নীয় মাত্রা সমান এই অণুটার যে দ্বিমেরু ভ্রামকের পরীক্ষিত মান আর থিওরিটিক্যাল মানটা আমরা বের করলাম। একযোজী পরমাণু সম্পূর্ণরূপে 100% যদি বিয়োজিত হয়, তাহলে একটা আধানের একটা চার্জ কত হয়? 4.8 × 10⁻10। আর এদের মধ্যে দূরত্ব যেটা, সেটা প্রায় 0.92 10⁻8 সেন্টিমিটার। এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা পেলাম 4.416 10⁻18 ইএসইউ সেন্টিমিটার। 1 ইএসইউ সেন্টিমিটার সমান 10⁻18 ইএসইউ সেন্টিমিটার সমান 1 ফলে এটাকে ডিভাইতে বসিয়ে দিলাম। আর আমরা যে এক্সপেরিমেন্টাল যে মানটা, এর প্রায় এক্সপেরিমেন্টাল মান হয় এই 2.91 এবং এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, মনে হবে কথাটা, এক্সপেরিমেন্টাল ডাটার মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যে মানটা পাবো, মানগুলো বসিয়ে দাও, 2.91 বাই থিওরিটিক্যাল মান শতকরা বের করব, থিওরিটিক্যাল মান 4.416 × 100। এবং এটা যদি আমরা গণনা করি, ক্যালকুলেটারে যদি মানটা বের করি, তাহলে মানটা প্রায় 43.2% হবে। সুতরাং এই যে বন্ধনটার শতকরা আয়নীয় মাত্রা কত? প্রায় 43%। এভাবে আমরা কোনো একটা বন্ধন তার আয়নীয় মাত্রা কতটা আমরা দ্বিমেরু ভ্রামকের সাহায্যে সহজে গণনা করতে পারি। বোঝা গেছে নিশ্চয়ই গণনাটা? কোনো জায়গায় অসুবিধা? একটা এক্সপেরিমেন্টাল মান আর একটা থিওরিটিক্যাল মান, এবং এই মানগুলো বসিয়ে দিলেই আমরা আয়নীয় মাত্রা নির্ণয় করতে পারি। আমরা দ্বিমেরু ভ্রামকের পরের প্রয়োগ যদি দেখি, তাহলে আমরা দেখব গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ধারণা পাওয়া যায়। 3 নম্বর প্রয়োগ, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বোঝা গেছে? মনে করে একটা বিকারে অ্যামোনিয়া আছে, আর একটা বিকারে জল আছে, তাহলে বলতে পারবে কার স্ফুটনাঙ্ক কম হবে, কার বেশি হবে, কার কম কার বেশি হওয়া উচিত? ঠিক আছে, তখন আমরা দ্বিমেরু ভ্রামকের সাহায্যে এটা আন্দাজ করতে পারবো। কারণ দ্বিমেরু ভ্রামক যার বেশি হবে, দ্বিমেরু ভ্রামক যদি বেশি হয়, তাহলে ডাইপোল আকর্ষণ বেশি হবে অণুগুলোর মধ্যে। ডাইপোল অ্যাট্রাকশন যাকে বলা হয়, ডাইপোল আকর্ষণ বেশি হবে। এবং ডাইপোল আকর্ষণ বেশি হলে কী হবে বলো তো? অণুগুলোকে বিচ্ছিন্ন করার জন্য অধিক শক্তি দরকার হবে। অণু বিচ্ছিন্ন করতে অধিক শক্তি দরকার হবে। আর অধিক শক্তি যত বেশি দরকার হবে, তত বেশি তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে। বোঝা গেছে কথাটা? তাহলে দ্বিমেরু ভ্রামকের মান থেকে আমরা কি আন্দাজ করতে পারি? বিভিন্ন পদার্থগুলো যে আছে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের তারতম্য হয় কেন? কারণ বিভিন্ন পদার্থের মধ্যে যার দ্বিমেরু ভ্রামকের মান যত বেশি, তার অণুগুলোর মধ্যে ধ্রুবীয়তা তত বেশি। অণুগুলো যত বেশি ধ্রুবীয় হবে, তাদের মধ্যে ডাইপোল বা দ্বিমেরু আকর্ষণ বলের মানও তত বেশি হবে। আর দ্বিমেরু বা ডাইপোল আকর্ষণ বলের মান যত বেশি হবে, তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য তত বেশি তাপশক্তি দরকার হবে। ফলে তাদের স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে। যেমন অ্যামোনিয়ার তুলনায় জলের অণুগুলো বেশি ধ্রুবীয়, তো অ্যামোনিয়ার তুলনায় জলের অণু যেহেতু অনেক ধ্রুবীয়, ফলে জলের অণুর ক্ষেত্রে কিন্তু কী হবে? তাদের স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে। বোঝা গেছে? ফলে দ্বিমেরু ভ্রামকের সাহায্যে আমরা কী করতে পারি? অণুগুলোর স্ফুটনাঙ্কের ধারণা করতে পারি। দ্বিমেরু ভ্রামকের মান বৃদ্ধির সাথে সাথে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেতে পারে। তোমরা বলতে পারবে যে আমরা যে পড়াটা আমরা দ্বিমেরু ভ্রামকের প্রয়োগ, দ্বিমেরু ভ্রামক বললাম যে 1 সমান কত ইএসইউ, 1 সমান কত ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট? উত্তরটা তৈরি করবে। আমরা চলে যাব দ্বিমেরু ভ্রামক এবং অণুর ধ্রুবীয়তা। দ্বিমেরু ভ্রামক আর অণুর ধ্রুবীয়তা। অণুর ধ্রুবীয়তা
একটা অণু ধ্রুবীয় হবে কি না দ্বিমেরু ভ্রামকের মান থেকে আমরা বলার চেষ্টা করবো, এবং ভীষণ এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। দেখবে একটা একটা করে আমরা দেখি। যেমন মনে করো প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইড দেখব, ঠিক আছে? বলো তো কার্বন ডাইঅক্সাইড অণুটা ধ্রুবীয় না অধ্রুবীয়? ঠিক আছে, তো আমরা কার্বন বেশ কিছু ডাটা পূরণ করার চেষ্টা করব। যেমন 1 নম্বর, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সংকরায়ন, ঠিক আছে। আমরা 2 নম্বর পয়েন্ট দেখার চেষ্টা করব যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ঠিক আছে। আর 3 নম্বর আমরা দেখার চেষ্টা করব এর জ্যামিতিক গঠন, জ্যামিতিক গঠন। চলে আসো, বলো তো কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সংকরায়ন, কার্বনের বাইরে একক ইলেকট্রনের সংখ্যা 4, তার সাথে একযোজী কোনো কিছু যুক্ত নেই, তাহলে 4 এর অর্ধেক 2, তাহলে সংকরায়ন এইচ এর মান হলো 2, এইচ এর মান 2, এইচ এর মান যদি 2 হয় তাহলে সংকরায়ন হবে sp। আর যেহেতু এইচ এর মান 2 আর এর সাথে দুটো অক্সিজেন যুক্ত আছে, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। আর আমরা ভিএসপি তত্ত্বে পড়েছি যে এইচ এর মান যদি 2 হয়, সংকরায়ন sp হয়, তাহলে গঠনটা হবে সরল রৈখিক। বোঝা গেছে? গঠন হবে সরল রৈখিক। তাহলে সরল রৈখিক গঠন যদি হয় তাহলে কার্বনের গঠন সরল রৈখিক। বোঝা গেছে নিশ্চয়ই? খুব সহজ, ভালো করে শুনে নাও। এবার কার্বনের তুলনায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে অক্সিজেনের দিকে নেগেটিভ মেরু সৃষ্টি হবে আর কার্বন পজিটিভ। এখানে মনে রাখবে দুটো অক্সিজেন মানে এখানে দুটো পজিটিভ, ওরকম লেখার প্রচলন নেই, একটাই পজিটিভ লিখতে হবে, ঠিক আছে। ফলে অক্সিজেনের দিয়ে অভিমুখে বন্ধন ভ্রামক কাজ করবে, এই অভিমুখে এই বন্ধন ভ্রামক কাজ করে। বলো তো অণুটা ধ্রুবীয় হবে না অধ্রুবীয়? মনে রাখবে এক্ষেত্রে অণুগুলো ধ্রুবীয় হবে কিনা, বলো তো অণুগুলো ধ্রুবীয় হবে কিনা। একদম দড়ি টানাটানি খেলা, দড়ি টানাটানি খেলা দেখেছো? দড়ি টানাটানি খেলা স্কুলে স্যারেরা খেলে অনেক সময়, সেখানে দড়ি টানাটানি খেলা যদি রেজাল্ট হয় তাহলে ধরবে অণুটা ধ্রুবীয়, আর যদি রেজাল্ট হার জিত না হয় তাহলে অণুটা অধ্রুবীয়। তাহলে এরকম দড়ি টানাটানি, একদিকে অক্সিজেন টানছে এদিকে অক্সিজেন টানছে, মাঝখানে কার্বন আছে, কে জিতবে বলো তো? কেউ জিতবে? কেউ জিতবে না, কারণ একদিকের বন্ধন ভ্রামক অন্যদিকে বন্ধন ভ্রামক দ্বারা প্রশমিত হবে, ফলে এক্ষেত্রে মিউ সমান 0 হবে, অণুটা অধ্রুবীয় হবে। এইভাবে আমরা ধ্রুবীয়তা কিন্তু বিচার করি, অধ্রুবীয়। বলো বোঝা গেছে? আমরা পরের অণুতে চলে যাব। কোনো জায়গা অসুবিধা? ঠিক আছে, আমরা পরের জায়গা দেখব। বলো তো পরের অণুটার ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন BF3, বরণের বাইরের কক্ষে সংকরায়ন বের করব, বাইরের কক্ষ ইলেকট্রনের সংখ্যা 3, তার সাথে 3টা ফ্লোরিন যুক্ত আছে, তাহলে 3 3 6 অর্ধেক, এইচ এর মান 3, এইচ এর মান যদি 3 হয় তাহলে সংকরায়ন sp2, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংকরায়ন পেয়ে গেলাম sp2, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 3 - 3 0, ফলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0। সংকরায়ন যদি sp2 হয় আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 0 হয় তাহলে গঠনটা কি হবে বলো? তুমি বলো, তুমি বলো গঠনটা কি হবে বলো তো? ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয়। আর গঠনটা হলে হয়ে গেল ত্রিকোণীয় সমতলীয়। যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? যেহেতু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে ফ্লোরিন অভিমুখে বন্ধন ভ্রামক ক্রিয়াশীল হবে, ফ্লোরিন অভিমুখে হবে, ফলে এই দুটো বন্ধনের যে বন্ধন ভ্রামক লব্ধিমান এদিকে ক্রিয়া করবে, যেটা উপরের আরেকটা বন্ধন দ্বারা প্রশমিত হবে, ফলে এক্ষেত্রে কোনো রেজাল্ট, দড়ি টানাটানি কোনো রেজাল্ট হবে না, ফলে মিউ এর মান 0 হবে, অণুটা কী হবে? অধ্রুবীয় হবে। বোঝা গেছে? তাহলে অণুর প্রকৃতি কী হবে? অধ্রুবীয় হবে। বোঝা গেল কি না? তাহলে ব্যাখ্যা, অনেক সময় ব্যাখ্যা করতে বলে যে ব্যাখ্যা করো, তো এই ব্যাখ্যাটা আমরা এইভাবে বলবো কি, যে এর গঠন ত্রিকোণীয় সমতলীয় এবং দুটো বিএফ বন্ধন দ্বারা সৃষ্ট বন্ধন ভ্রামক তৃতীয় বিএফ বন্ধন দ্বারা সৃষ্ট বন্ধন ভ্রামক দ্বারা প্রশমিত হয়। ব্যাখ্যাটা বোঝা গেছে? আবার বলছি, দুটো বিএফ বন্ধন দ্বারা সৃষ্ট যে বন্ধন ভ্রামকের লব্ধিমান বা তার তৃতীয় বিএফ বন্ধন দ্বারা সৃষ্ট বন্ধন ভ্রামক দ্বারা প্রশমিত হবে, ফলে সামগ্রিকভাবে অণুটা অধ্রুবীয় হবে। বোঝা গেছে তো? ব্যাখ্যাটা বলা যাবে তো? আবার বলছি, ব্যাখ্যাটা কীভাবে করবো বলো তো? দুটি বিএফ
বন্ধন ভ্রামকের মান তৃতীয় বিএফ বন্ধন ভ্রামক দ্বারা প্রশমিত হয়। এই হলো ছোট্ট একটা ব্যাখ্যা, এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা পরের অণুতে চলে যাব। আমরা অন্য টাইপের অণু একটু দেখব, যেমন মনে করো CH3। আমরা এই অণুটার ক্ষেত্রে দেখব CH3 বলা যাবে এটা ধ্রুবীয় না অধ্রুবীয় হবে। এক্ষেত্রে আমরা কিন্তু কি করব, ডাটায় দেখব। বোঝা গেছে আমার কথা? CH3 দেখো, কার্বনের বাইরে কক্ষে 4, এইচ এর মান কত হবে 4, তার সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, 3টা ক্লোরিন যুক্ত আছে, তাহলে 4 5 3 8, 8-এর অর্ধেক 4, ফলে সংকরায়ন হবে sp3। ঠিক আছে? আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত হবে, তাহলে সংকরায়ন লিখলাম sp3। যেহেতু 4 থেকে 4 বাদ দিলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0 0, তাহলে গঠনটা আদর্শ হবে। কি হবে? গঠনটা চতুস্থলকীয় হবে। ফলে একটা টপিক্সের সাথে আরেকটা টপিক্সের রিলেটেড আছে। কোনো টপিক্স দুর্বল হলে সেটার প্রভাবটা কিন্তু বিভিন্ন জায়গায় পড়বে। আগে আমরা এই টপিক্সগুলো আলোচনা করেছি, জ্যামিতিক গঠন, সংকরায়ন, সেই জায়গাগুলোর এখানে আমরা অ্যাপ্লিকেশন দেখছি। এবং খুব সহজে, কত সহজে বলো তো, ধ্রুবীয়তা আমরা বলে দিতে পারি কোনো একটা অণু ধ্রুবীয় হবে না হবে না, সেই সঙ্গে আমরা কারণটা অপেক্ষা করতে পারি। তাহলে এর গঠন যদি চতুস্থলকীয় হয়, তাহলে গঠনটা কীরূপ হবে বলো তো? চতুস্থলকীয় গঠন, এই হলো চতুস্থলকীয় গঠন, যার 3টা Cl থাকবে, একটা হাইড্রোজেন। বলো তো এটা ধ্রুবীয় না অধ্রুবীয় হবে? এক্ষেত্রে কিন্তু দেখবে বন্ধন ভ্রামকগুলো ক্লোরিন অভিমুখে ক্রিয়াশীল হবে। ঠিক আছে? আর এই হাইড্রোজেনের থেকে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখানে একটা কথা মনে রাখবে, টিপস মনে রাখবে যে স্যার কী করে বুঝবো কোন অভিমুখে বন্ধন ভ্রামকগুলো কাজ করবে? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে অভিমুখে কিন্তু বন্ধন ভ্রামকটা কাজ করবে। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। বাম দিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, এটা কথা মাথায় রাখবে। এবং এই তড়িৎ ঋণাত্মকতার আমরা সাধারণ কয়েকটা জিনিস যদি মনে রাখার চেষ্টা করি, যেমন বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এদিকে আছে ক্লোরিন, ব্রোমিন, এরকম 2-1টা কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মনে রাখার দরকার। অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, সিলিকন, এইরকম বাদিক থেকে ডান দিকে বৃদ্ধি পায় আর উপর থেকে নিচে হ্রাস পায়। মোটামুটি এই কয়েকটা পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। যে যত ডান দিকে আছে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। এই জায়গায় এইরকম জায়গায় আছে হাইড্রোজেন, ফলে এবার নিশ্চয়ই কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার কম, সহজে আন্দাজ করতে পারবে। এবার চলে আসো অণুটার ক্ষেত্রে। দেখো এই 3টা বন্ধন ভ্রামক একই দিকে ক্রিয়াশীল এবং হাইড্রোজেনেরও CH বন্ধন একই দিকে ক্রিয়াশীল, ফলে এর কোনো কী হবেন, 0 হবে না, ফলে অণুটা ধ্রুবীয় হবে। কারণ এখানে কেউ প্রশমিত হবে না, বন্ধন ভ্রামকগুলো পরস্পরকে প্রশমিত করতে পারবে না। পারবে বলো? এই অভিমুখে ক্লোরিন, এই অভিমুখে, ফলে লব্ধি মানটা কাজ করবে, যার সাথে আবার CH বন্ধন ভ্রামকটাও যুক্ত হবে। ফলে সামগ্রিকভাবে অণুটা কিন্তু কি হবে, ধ্রুবীয় হবে, কারণ এর একটা লব্ধি মান পাওয়া যাবে। বোঝা গেছে? আমরা যদি পরেরটাতে চলে যাই, পরের অণুর ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ দেখি, ঠিক আছে, পরের অণুর ক্ষেত্রে প্রয়োগ দেখব যে অণু ধ্রুবীয়তা আমরা কিভাবে বিচার করতে পারি। যেমন মনে করো বেনজিন, বেনজিন, ঠিক আছে, বলো তো বেনজিন অণুটা ধ্রুবীয় হবে না অধ্রুবীয় হবে? এখানে কার্বনের সংকরায়ন sp2, ঠিক আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, গঠন হলো সমতলীয়। কেন সংকরায়ন sp2? আমরা অর্গানিক কেমিস্ট্রি জানি কার্বনের সংকরায়ন, প্রত্যেকটা কার্বন দ্বিবন্ধন আছে, তো কার্বনে যদি দ্বিবন্ধন থাকে তাহলে সংকরায়ন sp2 হয়। আর কার্বনের বাইরে কক্ষে ইলেকট্রন সংখ্যা 4, ফলে 4টা বন্ধন তৈরি করেছে বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। আর সংকরায়ন যদি sp2 হয় তাহলে গঠনটা সমতলীয় হবে। এবার কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে কার্বন অভিমুখে কিন্তু বন্ধন ভ্রামক ক্রিয়াশীল হবে, কার্বন অভিমুখে বন্ধন ভ্রামকগুলো ক্রিয়াশীল হবে। তো বলো তো ধ্রুবীয় হবে না অধ্রুবীয়? বলতে পারবে কি হওয়া উচিত?
দেখতে পাচ্ছ এই যে বন্ধন ভ্রামক তার বিপরীত দিকে বন্ধন ভ্রামক দ্বারা প্রশমিত হবে, এটাকে এটা প্রশমিত করবে, এটাকে এটা প্রশমিত করবে, এটাকে ওটা, ফলে প্যারা পজিশন অর্থাৎ একদম বিপরীত দিকে থাকা বন্ধন ভ্রামকগুলো পরস্পরকে প্রশমিত করবে বলে এটা অধ্রুবীয় হবে, অধ্রুবীয় হবে। বোঝা গেছে কেন? কারণ এর কোনো লব্ধিমান পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? যদি ব্যাখ্যা করতে বলে তাহলে কি ছোট্ট করে কি বলবো বলো তো, যে প্রতিটি CH বন্ধন ভ্রামক বিপরীত CH বন্ধন ভ্রামক দ্বারা প্রশমিত হয়। ছোট ছোট ব্যাখ্যা বলতে হবে, ছোট ছোট অল্প কথায় ব্যাখ্যাটা বলার চেষ্টা করতে হবে, আর এরকম ছোট্ট একটা ডাটা লিখতে হবে। খুব সহজ হবে, স্ট্যান্ডার্ড উত্তর হবে, এক্সামিনার দেখে খুশি হবে। বুঝতে পেরেছ? এরকম ছোট ছোট উত্তর তৈরি করতে হয়। আমরা এবার দেখব পরের, ঠিক আছে, এই যে গঠনগুলো আছে, গঠনগুলোর ক্ষেত্রে দেখব স্পেশাল কিছু গঠন আছে যেখানে ধ্রুবীয়তার মান কম বেশি হয়। মনে থাকবে কথাটা, স্পেশাল কিছু গঠন, যেমন মনে করো N2O বিশেষ গঠনযুক্ত, এদের বিশেষ গঠনযুক্ত N2 এর গঠনটা যদি দেখি তাহলে N2 এর গঠন সরল রৈখিক, ঠিক আছে, N2 এর গঠন সরল রৈখিক। এক্ষেত্রে একটা অসমযোজী যদি বলো তো এটা ধ্রুবীয় না অধ্রুবীয় হবে, তো সরল রৈখিক গঠন হওয়া সত্ত্বেও এই অভিমুখে একটা বন্ধন ভ্রামক কাজ করবে, এর এই নিঃসঙ্গী ইলেকট্রন জোড় এই অভিমুখে কাজ করবে, ফলে এদের মানগুলো বিপরীত অভিমুখে ক্রিয়াশীল কিন্তু মান অসমান, ফলে এর একটা শূন্য হবে না, অণুটা ধ্রুবীয় হবে। বোঝা গেছে? ধ্রুবীয় হবে, কিন্তু কি এর ধ্রুবীয়তা মিউ এর মানটা কম হবে। বোঝা গেছে আমার কথাটা? তাহলে অনেক সময় পরীক্ষায় বলো তো এর ধ্রুবীয় মান, ধ্রুবীয়তা খুব কম হয় কেন? তো এই অণুটার গঠন হলো সরল রৈখিক, একটা বন্ধন ভ্রামক নাইট্রোজেন ও অক্সিজেন অভিমুখে ক্রিয়াশীল হবে, আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে নাইট্রোজেন সেটা তার বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। একটা বন্ধন ভ্রামক মনে রাখবে, তাহলে ব্যাখ্যাটা আমরা কিভাবে করতে পারি বলো তো? এটা মনে রাখবে, বন্ধন ভ্রামক ও নিঃসঙ্গ ভ্রামক, বন্ধন ভ্রামক ও নিঃসঙ্গ ভ্রামক বিপরীত অভিমুখে ক্রিয়াশীল, বিপরীতে ক্রিয়াশীল, ঠিক আছে, বিপরীতে ক্রিয়াশীল, কিন্তু এদের মান ভিন্ন, এদের মান ভিন্ন হয়, বিপরীতে ক্রিয়াশীল এবং এদের মান ভিন্ন হয়, ফলে পরস্পর প্রশমিত হয় না, পরস্পর প্রশমিত হয় না। বোঝা গেছে ব্যাখ্যাটা? এক বিপরীত অভিমুখে ক্রিয়া করে ঠিকই, কিন্তু বন্ধন ভ্রামক এবং নিঃসঙ্গ ভ্রামকের মান কিন্তু সমান নয়, ফলে সরল রৈখিক গঠন হওয়া সত্ত্বেও এই অণুটা ধ্রুবীয়। আমরা আরেকটা এরকম অণুর কথা যদি দেখি, কার্বন মনোক্সাইড, এবং কার্বন মনোক্সাইডের যদি গঠন দেখি তাহলে কার্বন মনোক্সাইডের গঠনটা এরকম, যেখানে কার্বনের অষ্টক পূর্ণর জন্য অক্সিজেন নিঃসঙ্গী ইলেকট্রন জোড়াকে দান করে, ফলে একটা অসমযোজী বন্ধনের সৃষ্টি হয়, ঠিক আছে তো। এবং এই গঠনের ফলে আমরা বলতে পারবো এর ধ্রুবীয়তার মান কীরকম, অণুটা ধ্রুবীয় হবে কি না, এবং ধ্রুবীয় হলে তার ধ্রুবীয়তার মান কীরকম হওয়া উচিত। আমরা দেখব অণুটা ধ্রুবীয়, সেই সঙ্গে এর ধ্রুবীয়তার মানও খুব কম হয়। কেন কম হয়? কারণ এই যে বন্ধন ভ্রামক বিপরীত দিকে কাজ করে, এই বন্ধন, এটা এই অভিমুখে একটা বন্ধন ভ্রামক কাজ করে যেটা পাই বন্ধন, আর এই অক্সিজেন, কার্বন থেকে অক্সিজেন অভিমুখে দুটো বন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন ভ্রামক, একটা পাই বন্ধন ভ্রামক কাজ করে। বোঝা গেছে কথাটা? তাহলে কার্বন থেকে অক্সিজেনের বন্ধন সিগমা বন্ধন ভ্রামক এবং পাই বন্ধন ভ্রামক ক্রিয়াশীল, আর অক্সিজেন থেকে কার্বনের দিকে একটা পাই বন্ধন ভ্রামক ক্রিয়াশীল, ফলে এক্ষেত্রে বন্ধন ভ্রামকগুলো পরস্পরকে প্রশমিত করে না বলে দ্বিমেরু ভ্রামক শূন্য হয় না, ফলে অণুটা ধ্রুবীয় হয়। কিন্তু অণুটা ধ্রুবীয় হলে কি হবে? যেহেতু বিপরীত দিকে ক্রিয়াশীল একটা ভ্যাক্টর এর কী করে, দ্বিমেরু ভ্রামকের মানটা কিছুটা কমিয়ে দেয়, ফলে এক্ষেত্রে ধ্রুবীয় হয় কিন্তু মিয়ের মানটা কম হয়, অর্থাৎ অণুটা ধ্রুবীয়তা খুব কম হয়। বোঝা গেছে না? সহজ আছে তো। আমরা এবার ব্যাখ্যা করব তোমার অণুর ধ্রুবীয়তা, যেটা বললাম কম বেশি পার্থক্য বলো তো NH3 এবং NF3, এদের
ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তো এদের ধ্রুবীয়তা কম বেশি হবে, কার বেশি হবে কার কম হবে আন্দাজ করতে পারবে? এই যে NH3 আর NF3 এই অণু দুটা ধ্রুবীয়তার মান কম বেশি হবে কিনা। ঠিক আছে, তাহলে দেখো অ্যামোনিয়া অণু, অ্যামোনিয়া নাইট্রোজেনের সংকরায়ন sp3, এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে অ্যামোনিয়া অণুর গঠন হবে পিরামিডাল। একই রকম অ্যামোনিয়া এরও এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। এবার বলো তো কার বেশি হওয়া উচিত কার কম হওয়া উচিত আন্দাজ করতে পারছ? চলে আসো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে নাইট্রোজেন অভিমুখে বন্ধন ভ্রামক ক্রিয়াশীল হবে, তাই তো? খুব সহজ আছে। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ও উপরের দিকে ক্রিয়াশীল হবে, ফলে সবগুলো ভ্রামক একই দিকে ক্রিয়াশীল হয়, এর একটা বেশ বড় লব্ধি মান পাওয়া যাবে। মিউ এর রেজাল্টের মানটা বেশ বড়। কেন বোঝা গেছে কথাটা? ফলে এর ধ্রুবীয়তা বা মিউ মান বেশি হবে। বোঝা গেছে? অণু ধ্রুবীয়তা বেশি, ধ্রুবীয়। এবার চলে আসে এখানে নাইট্রোজেনের তুলনায় ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে ফ্লোরিন অভিমুখে বন্ধন ভ্রামকগুলো ক্রিয়াশীল হবে, আর নিঃসঙ্গ ভ্রামক উপরের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে বলো তো এর ক্ষেত্রে বন্ধন ভ্রামকগুলো আর নিঃসঙ্গ ভ্রামক বিপরীত দিকে ক্রিয়াশীল হওয়ায় অণুটা ধ্রুবীয় হবে, কিন্তু এর ধ্রুবীয়তা অ্যামোনিয়ার তুলনায় কম হবে না বেশি হবে? বলো, আমি লিখিনি কম বেশি, এবার বলো আমি লিখবো। কার ধ্রুবীয়তা বেশি হবে, অ্যামোনিয়া না NF3-র? NF3-র কম হবে। কেন কম হবে? কারণ এর বন্ধন ভ্রামক যেদিকে ক্রিয়া করে, নিঃসঙ্গ ভ্রামক তার বিপরীত দিকে ক্রিয়া করে বলে এর ধ্রুবীয়তা কম হবে, আর এরা একই দিকে ক্রিয়াশীল বলে এদের ধ্রুবীয়তা বেশি হবে। এভাবে আমরা অণু যেমন ধ্রুবীয় না অধ্রুবীয় ডিটারমাইন করতে পারি, ধ্রুবীয় না অধ্রুবীয় শনাক্ত করতে পারি, সেই সঙ্গে আমরা বলে দিতে পারি ধ্রুবীয়তা কাদের ক্ষেত্রে কম হয় এবং কাদের ক্ষেত্রে বেশি হয়, কেন কম হয় কেন বেশি হয়। আমরা দ্বিমেরু ভ্রামকের দেখব যে মিথাইল যে হ্যালাইডগুলো আছে, মিথাইল হ্যালাইড বলতে পারবে? যেমন CH3F আর CH3Cl। বলো তো কার দ্বিমেরু ভ্রামক বেশি হবে? খুব ইম্পর্টেন্ট একটা, কার হওয়া উচিত? ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা দেখব দ্বিমেরু ভ্রামকের মান কিভাবে ডিটারমাইন করা হয়, E/D দিয়ে। E হলো চার্জ, ঠিক আছে? তো E এর যদি বলি তাহলে ফ্লোরিনের, আবার আমি বলছি এই ফ্লোরিনের E বেশি, তাহলে E এর মান ফ্লোরিনের বেশি ক্লোরিনের কম, ঠিক আছে? এরকম। আবার ডি এর মান এর বেশি ফ্লোরিনের কম। তাহলে বলো তো কার দ্বিমেরু ভ্রামকের মান বেশি হবে? একটার মান ফ্লোরিনের বেশি তো আর একটার মান ক্লোরিনের বেশি, তাহলে E আর D এর গুণফল কার বেশি হবে? দ্বিমেরু ভ্রামকের মান কার বেশি হবে বলো? বোঝা গেছে কথাটা? তো এই প্রশ্নটাতে যাওয়ার আগে আমরা বলছি, আবার বলছি, এই প্রশ্নটাতে যাওয়ার আগে তোমরা যে উত্তর তৈরি করবে বলো তো যে আমরা যদি বলি যে CCl4 এই অণুটা ধ্রুবীয় না অধ্রুবীয়? কার্বন টেট্রাক্লোরাইড অণুটা ধ্রুবীয় না অধ্রুবীয়? বোঝা গেছে? এই উত্তরটা তৈরি করবে। আমরা চলে আসি এখানে, কি মনে হচ্ছে জায়গাটা থেকে? তো আবার আমি বলছি, দেখো একটার ক্ষেত্রে কি হচ্ছে, E এর মান বৃদ্ধি পাচ্ছে, অন্য ক্ষেত্রে D এর মান হ্রাস পাচ্ছে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব এক্ষেত্রে দেখব যে E এর তুলনায় D এর বৃদ্ধি, বোঝা গেছে? E এর তুলনায় D এর বৃদ্ধি এর ক্ষেত্রে বেশি, আর এর ক্ষেত্রে আবার আমি বলছি উত্তরটার ব্যাখ্যাটা আমি বলছি যে E এর মান যে Cl এর হ্রাস পায়, তো E এর মান যে হারে হ্রাস পায় তার তুলনায় D এর বৃদ্ধিটা বেশি হয়, ফলে E আর D এর গুণফল CH3Cl এর বেশি, এর দ্বিমেরু ভ্রামক বেশি হয় কার তুলনায়? CHF এর তুলনায়। উত্তরটা বোঝা গেছে? আবার আমি বলছি, কি বললাম বলো তো? সহজ আছে যে এর তুলনায় এটার দ্বিমেরু ভ্রামকের মান বেশি কেন? এর তো তড়িৎ ঋণাত্মকতা বেশি, E এর মান বেশি, সেক্ষেত্রে বলা হলো শুধু একটা রাশির উপর তো নির্ভর করে না, দুটোর গুণফল। তো সেক্ষেত্রে Cl এর ক্ষেত্রে যদি আমি দেখি E এর মান হ্রাস পায়, D এর মান বৃদ্ধি পায়, কিন্তু E যে হারে হ্রাস পায় তার তুলনায় D বেশি হারে বৃদ্ধি পায়, ফলে E আর D এর গুণফল এই যৌগটার ক্ষেত্রে বেশি হয় অন্য যৌগটার তুলনায়।
বোঝা গেছে কথাটা? ফলে হ্যালোজেন পরমাণুগুলোর আকার বৃদ্ধি তাদের এর হ্রাসের তুলনায় অনেক বেশি হয়। ফ্লোরিন থেকে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনে অগ্রসর হলে দ্বিমেরু ভ্রামকের মান বৃদ্ধি পায়। মনে থাকবে কথাটা? তোমরা বলতে পারবে যে আমরা যদি বলি এই যে অণুটা আছে সালফার ডাইঅক্সাইড অণু, বলো তো এটা ধ্রুবীয় না অধ্রুবীয়? সালফার ডাইঅক্সাইড অণুটা ধ্রুবীয় না অধ্রুবীয়? ঠিক আছে, আমরা চলে যাব অর্গ্যানিক কেমিস্ট্রির কিছু দুই একটা যৌগ আছে যাদের ধ্রুবীয়তার মান কিন্তু দেখতে হয় অর্গ্যানিক কেমিস্ট্রিতে। যেমন মনে করো ডাইক্লোরোবেনজিন, এই যৌগটার নাম হলো অর্থো ডাইক্লোরোবেনজিন। আর এই যৌগটা হলো মেটা ডাইক্লোরোবেনজিন, আর এই যৌগটা প্যারা ডাইক্লোরোবেনজিন। এরা আইসোমার। আমরা যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো তখন এই জিনিসগুলো দেখব। এরা হলো ডাইক্লোরোবেনজিন, অর্থো ডাইক্লোরোবেনজিন, মেটা ডাইক্লোর, প্যারা। বলতে পারবে এদের দ্বিমেরু ভ্রামকের মানের ক্রমানুসারে যদি সাজাতে বলে তাহলে সিরিজটা কী হবে, কোনটা দ্বিমেরু ভ্রামক বেশি হবে, কোনটা কম হবে? বোঝা গেছে কথাটা? তখন আমরা দেখব সিএল এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে এই অভিমুখে একটা ভেক্টর কাজ করবে, একটা ভেক্টর এই অভিমুখে কাজ করবে, এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। ঠিক আছে, এখানে যদি দেখি তাহলে এখানে এই অভিমুখে একটা ভেক্টর কাজ করবে, এই অভিমুখে একটা ভেক্টর কাজ করবে, ফলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত হবে? 120 ডিগ্রি হবে। ঠিক আছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বোঝা যাচ্ছে? 180 ডিগ্রি। আর এরকম কোণের মানটা যত বৃদ্ধি পাবে, মনে রাখবে কোণের মান বৃদ্ধির সঙ্গে মিউ হ্রাস পায়। তো কোনো অসুবিধার কিছু নেই, কোণের মানটা যত বড় হবে সেক্ষেত্রে কিন্তু তাদের যে লব্ধি মানটা তত হ্রাস পাবে। বোঝা গেছে আমার কথাটা? ফলে এক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের ক্রমানুসারে সাজালে দ্বিমেরু ভ্রামকের সিরিজটা হবে এটা। বোঝা গেছে তো? খুব সহজে কিন্তু আমরা এই সিরিজ সাজাতে পারি, কারণ এখানে যে ভেক্টর দুটো কাজ করছে সেই ভেক্টরের দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলের মান যত বৃদ্ধি পাবে লব্ধি মানটা কিন্তু তত হ্রাস পাবে। আমরা আরেকটা যদি এরকম প্রবলেম দেখি, দেখি এটার ক্ষেত্রে কার বেশি কার কম হবে। মনে করো ওই একটা ক্লোরোটোলুইন, অর্থোক্লোরোটোলুইন, মেটাক্লোরোটোলুইন আর প্যারাক্লোরোটোলুইন। বলো তো এদের মধ্যে কার কম বেশি হওয়া উচিত? আন্দাজ হচ্ছে? বলতে পারবে যে এদের মধ্যে কার বেশি কার কম হবে? বলো, কি বলতে পারবে? ঠিক আছে, দেখো এক্ষেত্রে কার্বনের এই মিথাইল গ্রুপ থেকে এই অভিমুখে ক্রিয়াশীল হবে, যেটা এই অভিমুখ দিয়ে চলে যাবে এদিকে, আর ক্লোরিন এই অভিমুখে ক্রিয়াশীল হবে, ফলে এর ভেক্টরটা ক্লোরিন অভিমুখে ক্রিয়াশীল হবে। আমার কথা বোঝা গেছে? তাহলে এদের মধ্যে যে লব্ধি মানটা সেই এই অ্যাঙ্গেলটার উপর নির্ভর করবে, এবং এই অ্যাঙ্গেলটা কত? এই ক্ষেত্রে হবে 120 ডিগ্রি। বোঝা গেছে? এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়াশীল হবে কী হবে বলো তো? এই অভিমুখে ক্রিয়াশীল হবে, ফলে এদের যে লব্ধি মানটা এটা হবে 60 ডিগ্রি, এবং এদের মধ্যে যেটা হবে এই অভিমুখে ক্রিয়াশীল হবে আর একটা এই অভিমুখে ক্রিয়াশীল হবে, ফলে এটা একদম কী হবে? যোগফল হবে। ফলে এবার নিশ্চয়ই বলতে পারবে এখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি। তাহলে বলো তো কোনটার মান সবথেকে বেশি হবে? আমরা জানি কি কোণের মান বৃদ্ধির সঙ্গে মিউয়ের মান হ্রাস পাবে, ফলে এখানে 0 ডিগ্রি বলে এর সর্বোচ্চ হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে। এইভাবে সিরিজ কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, উচ্চ মাধ্যমিকের জন্য তো বটেই। খুব সহজে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলগুলো দিয়ে দ্বিমেরু ভ্রামকের মানে হ্রাস বৃদ্ধি ঘটাতে পারি। তোমরা বলতে পারবে এই যে আমরা যে দ্বিমেরু ভ্রামকের যে আলোচনাটা করলাম তাতে যে অ্যামোনিয়া আর NF3 এদের মধ্যে কার দ্বিমেরু ভ্রামকের মান বেশি কার কম? অ্যামোনিয়া এবং NF3 এই দুটোর মধ্যে কোনটার দ্বিমেরু ভ্রামকের মান বেশি, কোনটার কম? বোঝা গেছে? তাহলে আমরা কি দেখলাম? কেমিস্ট্রিতে
বন্ধন ধ্রুবীয় এবং ডাইপল মোমেন্ট। বন্ধন ধ্রুবীয়তা, ডাইপল মোমেন্ট খুব ইন্টারেস্টিং, দেখতেই পেলে খুব সহজে উত্তরগুলো তৈরি করা যায় এবং আমরা সহজে বলে দিতে পারি দ্বিমেরু ভ্রামকের মান কত হবে, সেই সঙ্গে ধ্রুবীয় না অধ্রুবীয় এবং ধ্রুবীয়তার উপর কীভাবে তাদের গলনাঙ্ক স্ফুটন নির্ভর করে। নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো করে ক্লাসটা ফলো করবে। আর এই টপিক্সের কোশ্চিন যে কোনো জায়গায় থাকুক না কেন, যে কোনোভাবে থাকুক, যে কোনো ফর্মেই থাকুক, আমরা সঠিক উত্তর করতে পারবো। সঠিক ধারণা তৈরি করলাম আমরা এবং সব প্রশ্নের উত্তর করতে পারবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।